চাচার ফোনের অপেক্ষায় থাকতে থাকতে তো পাগল হয়ে গেলাম। কিশোর বলল রবিনকে। হ্যাঁ, জবাব দিল রবিন। আমারও তো একই অবস্থা। আচ্ছা, নতুন কেসটার ব্যাপারে আগে থেকে আমাদের কিছু জানালেন না কেন আঙ্কেল, বলল তো? নিশ্চয়ই টপ সিক্রেট কোনো ব্যাপার। কিশোরের চাচা রাশেদ পাশা স্যালভেজ ইয়ার্ড ব্যবসার পাশাপাশি শখের গোয়েন্দাগিরি করেন। ব্যবসাটা যখন একঘেয়ে মনে হতে থাকে তখন রহস্য সমাধানের কাজে মনোযোগ দেন তিনি, এবং এ কাজে প্রচুর সুনাম কামিয়েছেন। ডিটেকটিভ হিসেবে এখন অনেকেই তাকে চেনে। দুরুম দুরুম করে একটা ফোন মিউজিক বেজে উঠল রেডিওতে। নাকি গলায় গাইছে শিল্পী। মাথার নিচে হাত রেখে মেঝেতে চিত হয়ে শুয়ে আছে রবিন। ভাগ্যিস মেরি চাচি আর মিসেস বেনা বাড়িতে নেই। দাঁত বের করে হাসল সে। এই গান শুনলেই তেড়ে আসতেন। রবিনের বাবা মা জরুরি কাজে দীর্ঘদিনের জন্য ইউরোপ ভ্রমণে গেছেন। একা বাড়িতে থাকতে ভালো না লাগায় কিশোরদের বাড়িতে এসে উঠেছে রবিন। এখানেই থাকে এখন। দ্রুতলয়ে চড়তে চড়তে উঁচু পর্দায় উঠে গেল মিউজিকের বিট। তারপর মিলিয়ে গেল আস্তে আস্তে। ঠিক এমন সময় ধূপধাপ পায়ের শব্দ হলো বাইরের উঠানে। দড়াম করে খুলে গেল দরজাটা। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো লম্বা স্বাস্থ্যবান এক কিশোর, হাতে এক তা গোটানো কাগজ। ছেলেটার নাম মুসা আমান, কিশোর ও রবিনের বন্ধু। পেয়েছি পেয়েছি, চেঁচিয়ে বলল সে। কি পেয়েছো মুসা, জানতে চাইল রবিন। করেসপন্ডেন্স কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট। রেডিওটা বন্ধ করল রবিন। আসল সার্টিফিকেট নাকি? বাহ, কনগ্রাচুলেশনস। ডিপ্লোমাটা কিসের? জিজ্ঞেস করল কিশোর। বোতলের ছিপি সংগ্রহ নাকি? খোঁচা দিল রবিন। জানে একটার পর একটা শখ ঢোকে মুসার মাথায়। সেটা নিয়ে পড়ে থাকে কিছুদিন, তারপর আরেকটা নতুন খেয়াল চাপে। রবিনের কথায় দুঃখ পেল মুসা। ও তো বাচ্চাদের কাজ। কিসের ডিপ্লোমা বলতে পারলে না তো তাহলে? না, ঠিক আছে, বলেই দিচ্ছি। কাগজটা খুলে উঁচু করে দেখালো মুসা। কাগজের উপরে জলজল অক্ষরে স্টেট করেসপন্ডেন্স স্কুল লেখা। মুসা আমান গোল্ড আর্টিফ্যাক্টের ওপর নেওয়া পরীক্ষায় পাশ করেছে। কাগজটা তার সার্টিফিকেট। নিচে স্কুলের প্রেসিডেন্টের স্বাক্ষর। দাঁত বের করে হাসল মুসা। অর্থাৎ সোনার ব্যাপারে আমার ভালোই জ্ঞান রয়েছে। তোমরাই পরীক্ষা করে দেখো না, যে কোনো প্রশ্ন করো আমাকে। অ্যাজটেক মুখোশের কথা যদি বলো। ঝনঝন শব্দে ফোন বেজে ওঠায় কথাটা আর শেষ করতে পারল না মুসা। থাবা দিয়ে রিসিভারটা তুলে কানের কাছ থেকে একটু দূরে ধরল কিশোর, সবাই যাতে শুনতে পায়। রাশেদ পাশার ফোন। কিশোর, রবিন, জরুরি কণ্ঠে বললেন তিনি। দুজনেই আছো এখানে? হ্যাঁ চাচা, মুসাও আছে, জবাব দিল কিশোর। তুমি কোথায়? আমি এখন রকফিল্ডে আছি। রকি বিচ থেকে শখানেক মাইল দূরের একটা শহরে, লস অ্যাঞ্জেলিসে যাওয়ার রাস্তায়। এখানকার টাকশাল থেকে বেশ কিছু সোনা লুট হয়েছে। বেশ বড় ধরনের কেস। আমার একার পক্ষে সামাল দেয়া কঠিন। তোদের সাহায্য দরকার। এক্ষুনি রওনা হয়ে যা। রকসাইড হোটেলে উঠেছি আমি। কিশোর, তোর চাচিকে জানিয়ে আসিস কোথায় যাচ্ছিস, কিন্তু বিপদের কথা কিছু বলিস না। জলদি আয়। কথা শেষ না করে গুঙিয়ে উঠলেন রাশেদ পাশা। খাবি খেয়ে চুপ হয়ে গেলেন। ধস্তাধস্তির আওয়াজ কানে এলো। চাচা, চিৎকার করে উঠল কিশোর। চাচা, কি হয়েছে তোমার? ধূপ করে ভারী কিছু পড়ল মেঝেতে। কিছু একটা যেন টেনে নেওয়া হলো মেঝে দিয়ে। দড়াম করে দরজা খোলার আওয়াজ ভেসে এলো। তারপর সব চুপ। অসহায়ের মতো পরস্পরের দিকে তাকালো ছেলেরা। কি বলতে গেল মুসা। ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে ইশারা করে ফোনটা দেখালো কিশোর। কারোর পায়ের শব্দ পাওয়া গেল। ফোনের দিকে এগিয়ে আসছে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে রিসিভারটা তুলল কেউ একজন। হ্যালো, বলল কিশোর। হ্যালো, কে আপনি? কেটে গেল ফোনের লাইন। ফোনটা চাচা রাখেনি। উত্তেজিত গলায় বলল কিশোর। কোনো ঝামেলা হয়েছে মনে হয়, বলল রবিন। হোটেলের ডেস্কে ফোন করে দেখো, বলল মুসা। রকসাইড হোটেলে ফোন করে রাশেদ পাশার রুমের লাইন চাইল কিশোর। একটু পর ক্লার্ক জানালো রুমের ফোন ধরছে না কেউ। জরুরি ভিত্তিতে ম্যানেজারের সাথে কথা বলতে চাইল কিশোর। ম্যানেজার লাইনে আসতে নিজের পরিচয় দিল।
তারপর বলল যে ওর চাচার রুম থেকে অদ্ভুত গোলমালের আওয়াজ শুনেছে। মনে হলো যেন হামলা হয়েছে তার উপর, বলল কিশোর। হামলা? আঁতকে উঠল ম্যানেজার। আমি এক্ষুনি চেক করে দেখছি, তারপর কল ব্যাক করছি তোমাদের। ফোন ছাড়ল কিশোর। জিজ্ঞেস করল রবিনকে, তোমার কি ধারণা রবিন? নিশ্চয় ফোনে কথা বলার সময় কেউ একজন অতর্কিতে হামলা করেছে আঙ্কেলের উপর, বলল রবিন। এমন কেউ যাকে আশা করেননি আঙ্কেল। একাধিক ব্যক্তি হতে পারে, মুসা যোগ করল। না হলে তো উনি নিজেই ব্যবস্থা করতে পারতেন। একজনও হতে পারে, হয়তো হঠাৎ পেছন থেকে আঘাত করেছে, যুক্তি দেখালো রবিন। এই সময় আবার ফোনটা বেজে উঠল। ছো মেরে রিসিভার তুলল কিশোর। রাশেদ পাশার রুম খালি, জানালো হোটেল ম্যানেজার। ওর পেজারেও কল করেছি, কোনো জবাব পাইনি। রুমের ভেতর কি সব ঠিকঠাক আছে? জিজ্ঞেস করল কিশোর। তেমন কিছু তো দেখলাম না, শুধু বিছানার চাদর অর্ধেকটা সরানো, আর মেঝের ওপর কিছু কাপড় পড়ে আছে। চিন্তা করো না, তোমার চাচার সাথে দেখা হলে বলবো তুমি ফোন করেছিলে, আর তোমার সন্দেহ যদি সত্যি হয় সেজন্য পুলিশকেও জানিয়ে রাখছি। ওপাশ থেকে ম্যানেজার ফোন ছাড়তে কিশোরও নামিয়ে রাখল রিসিভার। চাচাকে নিশ্চয়ই টেনে নিয়ে যাওয়া হয়েছে রুম থেকে, নিজের অনুমানের কথা জানালো সে। সেজন্যই হয়তো বিছানার চাদরের অবস্থা এমন হয়েছে। দ্রুত কিছু একটা করতে হবে। এই মুহূর্তেই আমাদের রকফিল্ডে রওনা দিতে হবে, বলল রবিন। আমি তোমাদের সাথে গেলে কেমন হয়? বলল মুসা। সোনার বিষয়ে সব আমার জানা। হয়তো টাকশাল থেকে চুরি যাওয়া মাল খুঁজে পেতে আমি তোমাদের সাহায্য করতে পারবো। ঠিক আছে, বলল রবিন। বাড়িতে ফোন করে জানিয়ে দাও, এক্ষুনি রওনা হচ্ছি আমরা। তোমার জেলোপিটাকে আমাদের গ্যারেজে ঢুকিয়ে রাখো, বলল কিশোর। আর কিছু পরিষ্কার কাপড় চোপড়ও বের করো। প্রয়োজনের সময় কাজে লাগবে ভেবে গাড়িতে সব সময় কিছু বাড়তি কাপড় রেখে দেয় 3 গোয়েন্দা। একটা কাগজে নোট লিখল কিশোর ওর মেরি চাচির উদ্দেশ্যে। জানালো চাচার সাথে দেখা করতে রকফিল্ডে যাচ্ছে ওরা, চাচি যেন কোনো চিন্তা না করেন। শঙ্কিত হয়ে ভাবল, বললাম তো চিন্তা না করতে, কিন্তু চাচা বেঁচে আছে কিনা সেটাই হলো কথা। গ্যারেজ থেকে গাড়ি বের করে আনলো রবিন। গাড়ি মেইন স্ট্রিটে পৌঁছাতে দেরি হলো না। প্রচন্ড জ্যাম রাস্তায়। হুইলের পেছনে অস্থির হয়ে উঠল রবিন। শেষ পর্যন্ত শহর ছেড়ে বেরোতে পারল ওরা। হাইওয়েতে উঠতে স্পিড বাড়িয়ে দিল রবিন। ঝড়ের গতিতে ছুটে চলল রকফিল্ডের দিকে। মাইলের পর মাইল পথ পার হয়ে যাচ্ছে চাকার নিচ দিয়ে। পার হয়ে এলো ওরা ফসলের মাঠ, খামার বাড়ি, তৃণভূমি। এক জায়গায় তীব্র গতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় এক পাল মুরগি ভরকে গিয়ে কক কক করে পালালো। আফসোসের সুরে মুসা বলল, এক আধটাকে চাপা দিয়ে দাও না। চিকেন স্যুপ দারুণ মজা লাগে আমার। সকাল থেকে কয়েকটা বার্গার আর এক বোতল লেমনের ছাড়া কিছু পেটে পড়েনি। বিপদ কিংবা উদ্বেগের মুহূর্তেও খাবারের কথা বলে মজা পায় মুসা। তাই ওর কথায় কিশোর বা রবিন কিছু মনে করল না। তবে হাসি এলো না দুজনের কারোরই। বুঝলাম, তোমরা আমার কথায় মজা পাচ্ছ না, বলল মুসা। মজা পাওয়ার কি সময় এখন? কিশোর বলল। রবিন, তোমার কি মনে হয় চাচা কিডন্যাপ হয়েছে? সেই ভয়টাই পাচ্ছি, বলল রবিন। সম্ভবত সোনা চোরদেরই কাজ। হুট করে সিদ্ধান্তে চলে এসো না, বলল মুসা। এ ধরনের কঠিন পরিস্থিতি থেকে আঙ্কেল সব সময় বেরিয়ে আসতে পেরেছেন, তাই না? আমাদের পরিচিত সমস্ত গোয়েন্দাদের মধ্যে উনিই তো সেরা, কি বলো? তা তো বটেই। একসাথে সুর মেলালো কিশোর আর রবিন। এসো অন্য কোনো বিষয়ে আলাপ করি, বলল মুসা। যেমন? জানতে চাইল রবিন। সোনা নিয়ে হতে পারে, জবাব দিল মুসা। তোমরা কি জানো সোনার গলনাঙ্ক কত? মুচকি হাসল রবিন। 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। কিছুটা হতাশ হলো মুসা। ও, এটা তাহলে তোমাদের জানা। আচ্ছা বলো তো, সোনা গলায় কি দিয়ে? হাইড্রোক্লোরিক আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। ধুর, সবই জানো। ক্ষোভ ঝরে পড়ল মুসার কণ্ঠে।
বন্ধুকে এবার একটু সান্ত্বনা দিতে চাইল কিশোর। তুমি যতটা জানো ততটা না, মুসা। ঘটনাটা হচ্ছে, এক মক্কেলের জন্য সোনা নিয়ে আমাদের ল্যাব টেস্ট করতে হয়েছিল, তাই সামান্য তথ্য জেনেছি। বাড়িতে গ্যারেজের ওপর একটা ছোট ল্যাবরেটরি বানিয়েছে কিশোর। তদন্তের কাজে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালায় সেখানে। মাইক্রোস্কোপের নিচে রেখে ফিঙ্গারপ্রিন্ট দেখে, ক্রাইম স্পট থেকে সংগ্রহ করা বিষাক্ত পদার্থ, বিস্ফোরক এবং আরও নানা টুকিটাকি নিয়ে পরীক্ষা করে। কথা বলতে বলতে একটা পাহাড়ের কাছে এসে পড়ল ছেলেরা। ওদের ডানে পাথরের দেয়াল। গতিসীমার ভেতরে থেকেই রবিন চেষ্টা করছে যতটা সম্ভব দ্রুত বেগে চলার। ঠিক এমন সময় সামনের দিক থেকে তীব্র বেগে ছুটে এলো বিশাল একটা স্টেশন ওয়াগন। গাড়ির ড্রাইভার শক্তপোক্ত এক লোক, ঝুঁকে আছে স্টিয়ারিং হুইলের উপর। রং সাইড দিয়ে চালিয়ে লোকটা সোজা ধেয়ে আসছে ওদের গাড়ির দিকে। সাবধান রবিন, চিৎকার করে উঠল কিশোর। দেয়ালের কারণে রবিনের আর ডানে সরার উপায় নেই। চোখের পলকে বায়ে স্টিয়ারিং ঘুরিয়ে ফেলল রবিন। ঝড়ের বেগে পাশ দিয়ে বেরিয়ে গেল স্টেশন ওয়াগনটা। মুহূর্তের জন্য বেসামাল হয়ে পিছলে যেতে লাগলো ছেলেদের গাড়ি। পরক্ষণেই অবশ্য রবিন কোনো রকমের নিয়ন্ত্রণ ফিরিয়ে সঠিক পথে ফেরাতে পারল গাড়িটাকে। কোনো দুর্ঘটনা ছাড়াই আবার এগিয়ে চলল গাড়ি। ভাগ্যিস তুমি মাথা ঠান্ডা রাখতে পেরেছিলে, রবিনের প্রশংসা করল কিশোর। ওই স্টেশন ওয়াগন আর আমাদের গাড়ির মাঝের ফাঁক দিয়ে একটা কয়েন গলে যাওয়ার জায়গাও ছিল না। একেবারে ঠিক বলেছ, বলল মুসা। ওই স্টেশন ওয়াগনের গর্দভ চালকটাকে একটা খেলনা গাড়িও চালাতে দেওয়া উচিত না। বাকি পথটুকু ছেলেরা নির্বিঘ্নে পার হয়ে গেল। সারাটা রাস্তা জুড়ে মুসা সোনার উপরে লেকচার দিয়ে গেল। বর্ণনা করল কিভাবে প্রাগৈতিহাসিক যুগের মানুষ এই হলদে ধাতুটি ব্যবহার করত আংটি বা ব্রেসলেটের মতো নানা রকম অলংকার তৈরিতে এবং পরে মুদ্রা তৈরির কাজে। আরও বলল যে বর্তমানে অধিকাংশ সোনা আহরণ করা হয় দক্ষিণ আফ্রিকার গভীর খনিগুলো থেকে। রাশানরা নতুন তথ্য দিল মুসা। সাইবেরিয়ার খনি থেকেও সোনা তুলে বিক্রি করে আন্তর্জাতিক বাজারে। সোনার হেডকোয়ার্টার এখন সুইজারল্যান্ডের জুরিখে। হয়তো চুরি যাওয়া সোনাগুলো সাইবেরিয়া থেকেই এসেছে, অনুমান করল রবিন। তবে আমরা কখনো দেখতে পাবো কিনা কে জানে। সোনার উপর জানালো মুসা। লস অ্যাঞ্জেলিসের অ্যাঞ্জেলিস গোল্ডেন মিউজিয়ামে একটা প্রদর্শনী হচ্ছে, ওল্ড সিডিয়ান আর্টিফ্যাক্টস। শুনেছি দারুণ নাকি সেটা। ভালোই তো মনে হচ্ছে, বলল রবিন। দেখি আঙ্কেলকে উদ্ধারের পর ওখান থেকে এক চক্কর ঘুরে আসা যায় কিনা। বায়ে মোড় নিয়ে হাইওয়ে থেকে নেমে রকফিল্ডের প্রবেশ মুখে ঢুকল সে। 10 মিনিটের ভেতর রকসাইড হোটেলের পার্কিং লটে এসে থামল ওদের গাড়ি। ভেতরে ঢুকলো ওরা। রিসিপশন ডেস্কের সামনে একটা 18-19 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। রাশেদ পাশের কোনো মেসেজ আছে, জিজ্ঞেস করল ওকে রবিন। না, জবাবে বলল ডেস্ক ক্লার্ক ছেলেটা। তবে কিশোর আর রবিনের জন্য একটা মেসেজ আছে। তোমরাই কি? হ্যাঁ, জবাব দিল কিশোর। একজন লোক ফোন করেছিল, জানালো ডেস্ক ক্লার্ক। নাম বলেনি, শুধু বলেছে কিশোর আর রবিন যেন হোমওয়ে হোটেলে আসে। কোথায় ওটা? জিজ্ঞেস করল কিশোর। বায়ে রাস্তার শেষ মাথায় চলে যাও, তারপর ডানে গিয়ে আবার ডানে মোড় নিয়ে 2 নম্বর ট্রাফিক লাইট পোস্টের কাছে যাও। একটা কানা গলি, খুব খারাপ এলাকা, সাবধানে থেকো। তাই থাকবো, বলল কিশোর। সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ। হোমওয়ে হোটেলের খোঁজ নিয়ে ওরা শিগগিরই এসে উপস্থিত হলো ভাঙাচোরা ঘরবাড়ি আর এবড়ো থেবড়ো রাস্তাওয়ালা একটা এলাকায়। জায়গায় জায়গায় আড্ডা দিচ্ছে স্থানীয় মাস্তানের দল। পাশ কাটানোর সময় কড়া চোখে তাকালো কেউ কেউ। রাস্তার গুন্ডাদের খপ্পরে আবার না পড়ি, বলল মুসা। এমন জায়গায় ছিনতাই হওয়াটাই খুব স্বাভাবিক। হোমওয়ের সামনে এনে গাড়ি দাঁড় করালো রবিন। গাড়ি থেকে নেমে পেভমেন্টে এসে দাঁড়ালো ছেলেরা। চোখ বোলালো হোটেলের জড়জীর্ণ চেহারার দিকে। একটা ভবঘুরে মাতাল রাস্তা দিয়ে টলতে টলতে এগিয়ে আসছে ওদের দিকে।
লোকটার পরনে পুরনো কাপড়, পায়ে ছেঁড়া ফাটা জুতো, মাথায় ঢলঢলে হ্যাট। ওরা সরে দাঁড়িয়ে জায়গা দিল লোকটাকে পাশ কাটিয়ে যাওয়ার। ভবঘুরে ওদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ইচ্ছে করে রবিনের গায়ে ধাক্কা লাগালো। নিজেদের ভালো চাও তো, ঘাউ ঘাউ করে বলল লোকটা। আমার পেছনে পেছনে এসো। খপ করে লোকটার হাত চেপে ধরল কিশোর আর রবিন, যাতে ছুরি বা পিস্তল জাতীয় কিছু বের করতে না পারে। নাক লক্ষ্য করে ঘুষি তুলল মুসা। আরে দাঁড়াও দাঁড়াও, বলে উঠল এক পরিচিত কণ্ঠ। আমাকে চিনতে পারছো না? তাজ্জব হয়ে গেল ছেলেরা। ভবঘুরের লোকটা আর কেউ নন, রাশেদ পাশা। ছদ্মবেশ নষ্ট করে দিও না। আমার সাথে সাথে তাল দিয়ে যাও। কেউ যেন বুঝতে না পারে তোমরা আমাকে চিনে ফেলেছ, ফিস ফিস করে বললেন তিনি। ঠিক আছে, জবাব দিল কিশোর, কিন্তু তোমাকে দেখে ভীষণ খুশি লাগছে। তারপর রাস্তার লোককে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলল, ঠিক আছে মিস্টার হ্যারি, আমরা আপনাকে ডিনার করাবো। সবাইকে নিয়ে হোটেলে ঢুকলো সে। ডাইনিং রুমে এসে কোণার দিকে একটা নিরিবিলি টেবিল বেছে নিল। অন্যান্য খদ্দের যারা আছে সব সাধারণ চেহারার লোকজন। অর্ডার নিতে আসা ওয়েস্ট্রেস জোরে জোরে চুইংগাম চিবোচ্ছে। খাবার আসার সাথে সাথে ছুরি কাঁটা চামচ নিয়ে ঝাঁপিয়ে পড়ল মুসা। খাওয়া শুরু করলো। রুমের ভেতর টেলিফোনে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, নিচু স্বরে বললেন রাশেদ পাশা। তখন দুটো লোক এসে ঢুকল। এ পর্যন্ত বলেই থেমে গেলেন তিনি। ওয়েস্ট্রেস তখনও টেবিলের পাশে দাঁড়িয়ে অর্ডার প্যাডের পাতা উল্টাচ্ছে। রাশেদ পাশা বললেন, লোক দুটো জিজ্ঞেস করল একটা ডিজিটাল এনসাইক্লোপিডিয়া কিনতে চাই কিনা। ওয়েস্ট্রেস বিল দিতে অন্য একটা টেবিলের দিকে সরে যেতে তিনি আগে কথাটার খেই ধরলেন। তোমাদের সাথে ফোনে কথা বলার সময় ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্লোরোফর্ম মাখানো একটা কাপড় ঠেসে ধরেছিল আমার মুখে। মাথা নেড়ে বলল কিশোর, কিছু শব্দ শুনেছিলাম আমরা, তাতে অনুমান করেছিলাম কেউ তোমাকে রুম থেকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক জ্ঞান ফিরলে দেখি একটা পুরনো পরিত্যক্ত গ্যারেজে পড়ে আছি আমি। হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেললেন রাশেদ পাশা। ওয়েস্ট্রেস মেয়েটা আবার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। রকফিল্ড কাঠের কোম্পানিতে একটা চাকরি খোঁজার ব্যাপারে কথা বলতে শুরু করলেন রাশেদ পাশা। মেয়েটা বিদায় হলে আবার শুরু করলেন, ওই মেয়েটার ভাবভঙ্গি সন্দেহজনক লাগছে আমার কাছে। যাকে যা বলছিলাম, কোনো মতে তালা খুলে বাইরে বেরিয়ে আসি। আমার গাড়িতে উঠে এই ছদ্মবেশ নিই। তারপর রাস্তায় একটা পে ফোন থেকে রকসাইড হোটেলে ফোন করে হোমওয়েতে দেখা করার মেসেজটা দিই। ঘটনাটা কি? কিশোর জিজ্ঞেস করল। রকফিল্ড টাকশালে সোনার বারের বড় একটা চালান ডাকাতি হয়েছে। প্রায় $1.5 কোটি মূল্যের সোনা চুরি হয়েছে। শীষ দিয়ে উঠল রবিন। বাপরে, এ তো বিশাল ব্যাপার। আমাকে নিয়োগ দিয়েছেন ডেভ পিটারসন, টাকশালের পরিচালকের প্রশাসনিক অ্যাসিস্ট্যান্ট। বিষয়টা আমাকে গোপন রাখতে অনুরোধ করেছেন তিনি। এ কারণেই কি নিয়ে তদন্ত করছি তা আগে বলিনি তোমাদের। পরে ফোনে একটা হুমকি পাই আমি, কেসটা থেকে যেন সরে আসি। তখন মনে হলো তোমাদের কাছে সাহায্য চেয়ে পাঠানোই ঠিক হবে। খুব ভালো করেছো, বলল কিশোর। মুসার দিকে তাকালেন রাশেদ পাশা। মুসা, তোমাকে দেখে খুব ভালো লাগছে। তবে আমার নাক সই করে যে ঘুষিটা তুলেছিলে, বসিয়ে দিলে নাকটা শেষ হয়ে যেত। হাসার চেষ্টা করল মুসা, কিন্তু সেদ্ধ আলুতে মুখ ভর্তি থাকায় হাসিটা ফুটল না। সূত্রটুত্র কিছু পেয়েছেন আঙ্কেল? জিজ্ঞেস করল রবিন। মাথা নাড়ালেন রাশেদ পাশা। কিছুই না, শুধু অনুমান করছি আমাকে ক্লোরোফর্ম দেওয়া লোক দুটো সোনা চোরদের দলের। ঘটনাটা নিয়ে গভীরভাবে চিন্তা করতে করতে খাওয়া শেষ করল কিশোর আর রবিন। মুখ ভর্তি আপেল পাইটুকু পেটে চালান করে দিল মুসা। ওয়েস্ট্রেস এসে বিল দিতে চাচার হাতে $10 একটা নোট ধরিয়ে দিল কিশোর। এই নিন হ্যারি, আশা করি এতে খানিকটা চালিয়ে নিতে পারবেন, বলল সে। থ্যাংক ইউ, ভবঘুরের ভঙ্গিতে বললেন রাশেদ পাশা। হোটেলের বাইরে এসে ফিসফিস করে কিশোরকে বললেন তিনি, আজকের রাতটা রাস্তার ধারে ওয়াকসাইড হোটেলে কাটিয়ে দাও। কাল সকাল 9টায় দেখা করবে আমার গাড়ির কাছে। 10 নম্বর পাইন স্ট্রিটের একটা প্রাইভেট গ্যারেজে পার্ক করা আছে ওটা।
গ্যারেজে লোকজন কেউ থাকে না, তাই আপাতত ওটাকেই আমার ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করছি। ছদ্মবেশ পাল্টানোর সময় কারোর চোখে পড়ার সম্ভাবনা নেই। কথাটা শেষ করে অন্ধকারে হারিয়ে গেলেন রাশেদ পাশা। ছেলেরাও গাড়ি নিয়ে রওনা দিল। ওয়াকসাইড হোটেলে রাতটা কাটিয়ে কথা মতো পরদিন সকালে দেখা করল রাশেদ পাশার সাথে। এখন আর ভবঘুরের মতো দেখাচ্ছে না তাকে।